শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্বামী গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ও ঘনশ্যামের ভূমিকায় সৌপ্তিক মল্লিক, নরেনের চরিত্রে আলাপন মুখার্জি, সৌদামিনীর চরিত্রে আত্রেয় ব্যানার্জি, অন্যান্য চরিত্রে আত্রেয় ব্যানার্জি এবং আলাপন মুখার্জি। সৌদামিনী জানে না তার স্বামী তার রাতের সেই কান্না শুনতে পেয়েছিল কিনা। সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছানা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছে। স্বামী ডেকে বললেন, আজ এত ভোরে উঠলে যে? ঘুম ভেঙে গেল, তাই বাইরে যাচ্ছি। আমার একটা কথা শুনবে? রাগে অভিমানে সর্বাঙ্গ ভরে গেল। সৌদামিনী বলল, তোমার কথা কি আমি শুনিনি? সৌদামিনীর মুখের দিকে তাকিয়ে তিনি একটু হেসে বললেন, শোনো, আচ্ছা তাহলে কাছে এসো, বলি। আমি তো কালা নই, এখানেই দাঁড়িয়ে শুনতে পাবো। পাবে না গো, পাবে না। বলেই হঠাৎ তার স্বামী সম্মুখে ঝুঁকে পড়ে তার হাতটা ধরে ফেললেন। সে জোর করে ছাড়াতে গেল, কিন্তু তার সঙ্গে পারবে কেন? একেবারে বুকের কাছে টেনে নিয়ে হাত দিয়ে জোর করে তার মুখ তুলে ধরে বললেন, যারা ভগবান মানে তারা কি বলে জানো? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই। সৌদামিনী বলল, কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারোর কাছে মিথ্যে বলতে নেই। স্বামী হেসে বললেন, বটে, কিন্তু তাই যদি হয়, অত বড় মিথ্যে কথাটা কাল কি করে মুখে আনলে বলো তো? কি করে বললে ভগবান তুমি মানো না? হঠাৎ মনে হলো এত আশা করে কেউ বুঝি কখনো কারো সঙ্গে কথা বলেনি, তাই বলতে মুখে বাঁধতে লাগল। কিন্তু তবু তো পোড়া অহংকার গেল না। সৌদামিনী বলে ফেলল, ভগবান মানি বললে বুঝি সত্য কথা বলা হতো? আমাকে আটকে রাখলে কেন? আর কোনো কথা আছে? তিনি ম্লান মুখে আস্তে আস্তে বললেন, আর একটা কথা, মায়ের কাছে আজ মাপ চেও। সৌদামিনীর সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য। তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরাপরাধ সেই গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? সৌদামিনীর স্বামী তাকে ছেড়ে দিয়ে তার মুখের দিকে খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই, এ কথা ভবিষ্যতে কোনোদিন আর যেন মনে করিয়ে দিতে না হয়। আমি তর্ক করতে ভালোবাসি নে। মায়ের কাছে মাপ চাইতে না পারো, তার সঙ্গে আর কখনো বিবাদ করতে যেও না। কেন, শুনতে পাইনে? না, নিষেধ করা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলুম। এই বলে তিনি বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। সৌদামিনী আর সহ্য করতে না পেরে বলল, কর্তব্য জ্ঞানটা তোমাদেরই বুঝি বেশি, আর কারুর নেই? আমিও তো মানুষ।
বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। আমি থাকলেই আবার বিবাদ হবে, এ আমি নিশ্চিত বলে দিচ্ছি। তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে গুরুজনের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য? সে যদি হয়, যেদিন ইচ্ছে বাপের বাড়ি যাও, আমাদের কোনো আপত্তি নেই। সৌদামিনীর স্বামী চলে গেলেন। সৌদামিনী সেইখানেই ধপ করে বসে পড়ল। তার মুখ দিয়ে শুধু বার হলো, হায় রে, যার জন্যে চুরি করি সেই বলে চোর। সমস্ত সকালটা যে তার কি করে কাটল সে তাই জানে। কিন্তু দুপুরবেলা স্বামীর মুখ থেকেই যে কথাগুলো শুনল তাতে বিস্ময়ের আর সীমা রইল না। খাওয়ার সময় শাশুড়ি বললেন, কাল তোমাকে বলিনি বাছা, কিন্তু এ বউ নিয়ে তো আমি ঘর করতে পারি না ঘনশ্যাম। কালকের কাণ্ড শুনেছ তো? শুনেছি মা। তাহলে যা হোক এর একটা ব্যবস্থা তুমি করো বাছা। সৌদামিনীর স্বামী একটু হেসে বললেন, ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। তা কি আর পারি নে বাছা, একদিনেই পারি। এত বড় ধারি মেয়ে, আমার তো বিয়ে দিতেই ইচ্ছা ছিল না, শুধু সে কথা ভেবে আর লাভ কি মা? আর ভালো মন্দ যাই হোক, বাড়ির বড় বউকে তো আর ফেলতে পারবে না। ও চায় আমি একটু ভালো খাই, তাই ভালো তো, তা সে ব্যবস্থা কেন করে দাও না মা? অবাক করলি ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে আজও এসে আমাকে শিখিয়ে দেবে? আর তোমার এবার দোষ কি বাবা? অত বড় বউ যেদিন এসেছে সেদিনই জানতে পেরেছি সংসার এবার ভাঙলো। তা বাচ্চা, আমার গিন্নিপনায় আর যদি না চলে, ওর হাতেই না হয় ভাড়ারের চাবি আমি তুলে দিচ্ছি। কই গা বড় বৌমা, বেরিয়ে এসো গো, চাবিটা নিয়ে যাও। বলে শাশুড়ি ঝনাত করে চাবির গোছাটা রান্নাঘরের তাওয়ার উপর ফেলে দিলেন। স্বামী আর একটি কথাও কইলেন না। মুখ বুজে ভাত খেয়ে বাইরে যাওয়ার সময় বলতে বলতে গেলেন, সব মেয়ে মানুষের ওই এক রোগ, কাকেই বা কি বলি। সৌদামিনীর বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল। সে যে কেন ঝগড়া করেছে তা উনি জানতে পেরেছেন। এই কথাটা সৌদামিনী শতবার মুখে আবৃত্তি করে সহস্র রকমে মনের মধ্যে অনুভব করতে লাগল। সকালের সমস্ত ব্যথা তার যেন ধুয়ে মুছে গেল। এখন কতবার মনে হয়, ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই শিখেছে, কিন্তু এ কথাটা কোথাও যদি শিখতে পেত, পৃথিবীতে তুচ্ছ একটি কথা গুছিয়ে না বলবার দোষে, ছোট একটি কথা মুখ ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারী না ছারখার হয়ে যায়, হয়তো তাহলে এ কাহিনী লেখবার আজ আবশ্যকই হতো না। তাই তো সৌদামিনী বারবার বলে, ওরে হতভাগী, এত শিখেছিলি, এটা শুধু শিখিসনি, ছেলে মানুষের কার মানে মান, কার হতদারে তোদের মানের অট্টালিকা তাসের অট্টালিকার মতোই এক নিমেষে একটা ফুঁয়ে ধূলিসাৎ হয়ে যায়। তবে তোর কপাল পুড়বে না তো পুড়বে কার? সমস্ত সন্ধ্যাবেলাটা ঘরে খিল দিয়ে যদি সাজসজ্জাই করলি, অসময়ে ঘুমের ভান করে যদি স্বামীর পালঙ্কের একধারে গিয়ে শুতেই পারলি, তাকে একটা সাড়া দিতে কি এমন তোর কণ্ঠরোধ হল? সৌদামিনীর স্বামী ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন, একটা হাত বাড়িয়ে তাঁর হাতটা ধরে ফেলতে কি তোর হাতে পক্ষাঘাত হল?
সেই তো সারা রাত্রি ধরে মাটিতে পড়ে পড়ে কাঁদলি। একবার মুখ ফুটে বলতে কি শুধু এত বাধা হলো যে আচ্ছা তুমি তো আমার বিছানাতে এসে শো, আমি তোমার ভূমিশয্যাতে না হয় ফিরে যাচ্ছি। অনেক বেলায় যখন সৌদামিনীর ঘুম ভাঙল, মনে হলো যেন জ্বর হয়েছে। উঠে বাইরে যাচ্ছে, স্বামী এসে ঘরে ঢুকলেন। সে তখন মুখ নিচু করে এক পাশে দাঁড়িয়ে রইল। তার স্বামী বললেন, তোমাদের গ্রামের নরেনবাবু এসেছেন। সৌদামিনীর বুকের ভেতরটায় ধক করে উঠল। স্বামী বলতে লাগলেন, আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু। চিতরবিলে হাঁস শিকার করবার জন্য কলকাতায় থাকতে সে বুঝি কবে নেমন্তন্ন করে এসেছিল, তাই এসেছেন। তুমিও তাকে বেশ চেনো, তাই না? সৌদামিনী মনে মনে ভাবল, উফ, মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই? তারপর সে ঘাড় নেড়ে জানালো, আছে, কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত তার তখন তেঁতো হয়ে গেল। ঘনশ্যাম বলল, তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে। শুনে এমনই চমকে উঠল যে ভয় হল। হয়তো সৌদামিনীর চমকটা তার স্বামীর চোখে পড়েছে, কিন্তু এদিকে তার দৃষ্টি ছিল না। বললেন, কাল রাত্রি থেকেই মায়ের বাতটা ভয়ানক বেড়েছে। এদিকে নিখিলও বাড়ি নেই, অখিলকেও তো তার আপিস করতে হবে। মুখ নিচু করে সৌদামিনী কোনো মতে বলল, আর তুমি? ঘনশ্যাম বলল, আমার কিছুতেই থাকবার জো নেই। রায়গঞ্জে পাট কিনতে না গেলেই নয়। কখন ফিরবে? ফিরতে আবার কাল এই সময়। রাতটা সেইখানেই থাকতে হবে। তাহলে তাকে অন্য কোথাও যেতে বলো। আমি বউ মানুষ, শ্বশুরবাড়িতে তার সামনে বার হতে পারবো না। ছি, তা কি হয়? আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি। তুমি সামনে না বার হও, আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও। এই বলে সৌদামিনীর স্বামী বাইরে চলে গেলেন। সৌদামিনী সেদিন 5 মাস পরে আবার নরেনকে দেখল। দুপুরবেলা নরেন খেতে বসেছিল। সৌদামিনী রান্নাঘরের তোড়ের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারল না। কিন্তু চাইবা মাত্রই সৌদামিনীর সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে সে পরকে বোঝানো শক্ত। মস্ত একটা তেঁতুল পিছে এঁকে বেঁকে চলে যেতে দেখলে সর্বাঙ্গ যেমন করে ওঠে, অথচ যতক্ষণ সেটা দেখা যায় চোখ ফেরানো যায় না, ঠিক তেমন করেই সৌদামিনী নরেনের দিকে চেয়ে রইল। ছি ছি ছি, ওর ওই দেহটাকে কি করে যে একদিন ছুঁয়েছে মনে পড়তেই সর্বশরীর কাঁটা দিয়ে মাথার চুল পর্যন্ত তার খাড়া হয়ে উঠল। খেতে খেতে নরেন মাঝে মাঝে চোখ তুলে চারিদিকে কি যে খুঁজছিল সেটা সৌদামিনী জানে। তাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেল। সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, তা তোমাদের বড় বউ যে বড় বেরুলো না? রাঁধুনি জানত যে নরেন তাদের বাপের বাড়ির লোক, গ্রামের জমিদার। তাই বোধ করি খুশি করবার জন্যই হাসির ভঙ্গিতে এক ঝুড়ি মিথ্যে কথা বলে তার মন জোগাল। বলল, কি জানি বাবু, বড় বৌমার বাড়ি লজ্জা। মানুষের শয়তানির অন্ত নেই, দুঃসাহসেরও সীমা নেই। নরেন স্বচ্ছন্দে স্নেহের হাসিতে মুখখানা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বলল, আমার কাছে তোর আবার লজ্জা কি রে শুধু? আয় আয়, বেরিয়ে আয়, অনেকদিন দেখিনি, একবার তোকে দেখি। কাঠ হয়ে সেই দরজা ধরে দাঁড়িয়ে রইল। সৌদামিনীর মেজোজাও রান্নাঘরে ছিল। ঠাট্টা করে বলল, দিদির সপ্তাহতেই বাড়াবাড়ি। পাড়ার লোক ভাইয়ের মতো,
বিয়ের দিন পর্যন্ত বাইরে বেরিয়েছ, কথা কয়েছ, আর আজই যত লজ্জা মৌলজা। একবার দেখতে চাচ্ছেন, যাও না। সৌদামিনী এর জবাব কি দেবে? বেলা তখন 2:30। বাড়ির সবাই যে যার ঘরে শুয়ে আছে। চাকরটা এসে বাইরে থেকে বলল, বাবু পান চাইলেন মা। সৌদামিনী বলল, কোন বাবু? নরেন বাবু। তিনি শিকার করতে যাননি? কই না তো, বৈঠকখানায় শুয়ে আছেন যে। তাহলে শিকারের ছলটাও মিথ্যে। সৌদামিনী পান পাঠিয়ে দিয়ে জানলায় এসে বসল। এই বাড়িতে আসা পর্যন্ত এই জানলাটি ছিল তার সবচেয়ে প্রিয়। নিচেই ফুলবাগান, এক ঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সম্মুখটা ঢাকা। এখানে বসলে বাইরের সমস্ত দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না। সৌদামিনী মানুষের এই বড় একটা অদ্ভুত কাণ্ড দেখে যে বিপদটা হঠাৎ তার ঘাড়ে এসে পড়ে তাকে একান্ত অস্থির ও উদ্বিগ্ন করে দিয়ে যায়, অনেক সময় সে তাকেই একপাশে ঠেলে দিয়ে একটা তুচ্ছ কথা চিন্তা করতে বসে যায়। বাইরে পান পাঠিয়ে দিয়ে সৌদামিনী নরেনের কথাই ভাবতে বসেছিল সত্যি, কিন্তু কখন কোন ফাঁকে যে তার স্বামী এসে তার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিলেন সেটা সেও টের পায়নি। সৌদামিনীর স্বামীকে সে যতই দেখছিল ততই আশ্চর্য হয়ে যাচ্ছিল। সবচেয়ে আশ্চর্য হতো তার ক্ষমা করবার ক্ষমতা দেখে। আগে আগে মনে হতো এ তাঁর দুর্বলতা, পুরুষত্বের অভাব, শাসন করবার সাধ্য নেই বলেই ক্ষমা করেন। কিন্তু যত দিন যাচ্ছিল ততই টের পাচ্ছিল তিনি যেমন বুদ্ধিমান তেমনি দৃঢ়। সৌদামিনীকে যে তিনি ভেতরে ভেতরে কত ভালোবেসেছেন তা তো সে অসংশয়ে অনুভব করতে পারে, কিন্তু সে ভালোবাসার ওপর এতটুকু জোর খাটাবার সাহস সৌদামিনীর তো হয় না। একদিন কথায় কথায় সৌদামিনী বলেছিল, আচ্ছা, তুমি তো বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ি শুদ্ধ সবাই অযত্ন করে, অবহেলা করে, এমনকি অত্যাচারও করে, এ কি তুমি ইচ্ছা করলে ওদের শাসন করে দিতে পারো না? সৌদামিনীর স্বামী হেসে জবাব দিলেন, কই, কেউ তো অযত্ন করে না। কিন্তু সৌদামিনী নিশ্চয়ই জানত কিছুই তার অবিদিত ছিল না। সৌদামিনী বলল, আচ্ছা, যে যত বড়ই দোষ করুক তুমি কি সব মাপ করে দিতে পারো? তিনি তেমনই হাসি মুখে বললেন, যে সত্যি ক্ষমা চায় তাকে করতেই হবে। এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। তাই একদিন চুপ করে বসে সৌদামিনী ভাবত, ভগবান যদি সত্যিই নেই তাহলে এত শক্তি, এত শান্তি ইনি পেলেন কোথায়? এই যে সৌদামিনী স্ত্রীর কর্তব্য একদিনের জন্য করেনি, তবু তো তিনি কোনোদিন স্বামীর জোর নিয়ে তার অমর্যাদা অপমান করেন না। সৌদামিনীর ঘরের কুলুঙ্গিতে একটি শ্বেত পাথরের গৌরাঙ্গ মূর্তি ছিল। সে কত রাত্রে ঘুম ভেঙে দেখেছে স্বামী বিছানার উপর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে মূর্তিটির পানে চেয়ে আছেন, আর দু চোখ বেয়ে অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। সময় সময় তার মুখ দেখে সৌদামিনীরও যেন কান্না আসত। মনে হতো অমনি করে একটা দিনও কাঁদতে পারলে বুঝি মনের অর্ধেক বেদনা কমে যাবে। পাশের কুলুঙ্গিতে তার খান কয়েক বড় আদরের বই ছিল। তার দেখা দেখি সৌদামিনীও মাঝে মাঝে সেগুলো পড়ত। লেখাগুলো যে সে সত্যি বলে বিশ্বাস করত তা নয়, তবুও এমন কতদিন হয়েছে, কখন পড়ায় মন লেগে গেছে, কখন বেলা হয়ে গেছে, কখন দুফোঁটা চোখের জল গড়িয়ে গালের উপর শুকিয়ে আছে, কিছুই ঠাওর পায়নি। কতদিন হিংসে পর্যন্ত হয়েছে। তার মতো সৌদামিনীও যদি এগুলি সমস্ত সত্যি বলেই ভাবতে পারত।
কিছুদিন থেকে সৌদামিনী বেশ টের পেত কি একটা ব্যথা যেন প্রতিদিনই তার বুকের মধ্যে জমা হয়ে উঠছিল, কিন্তু কেন, কিসের জন্য তা কিছুতেই হাতড়ে পেত না। শুধু মনে হতো সৌদামিনীর যেন কেউ কোথাও নেই। ভাবত মায়ের জন্যই বুঝি ভেতরে ভেতরে মন কেমন করে। তাই কতদিন ঠিক করেছে কালই পাঠিয়ে দিতে বলবে। কিন্তু তার যেই মনে হতো এই ঘরটি ছেড়ে সে অন্য কোথাও যাচ্ছে, না, অমনি সমস্ত সংকল্প কোথায় যে ভেসে যেত তা সৌদামিনী মুখ ফুটে বলতেও পারত না। মনে করল যাই, কুলঙ্গি থেকে বইখানা এনে একটু পড়ি। আজকাল এই বইখানা হয়েছিল তার অনেক দুঃখের সান্ত্বনা। কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই পিছনে ফিরে চেয়ে নিজের চক্ষুকে বিশ্বাস হল না। সে দেখল তার আঁচল ধরে জানলার বাইরে দাঁড়িয়ে নরেন। একটু হলেই চেঁচিয়ে ফেলছিল আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই জানতে পারেনি। কিন্তু সৌদামিনী কি করে যে সেদিন নিজেকে সামলে ফেলেছিল তা আজও ভেবে পায় না। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, এখানে এসেছো কেন? শিকার করতে? নরেন বলল, এখানে বস, বলছি। সৌদামিনী জানলার ওপর বসে পড়ে বলল, শিকার করতে যাওনি কেন? ঘনশ্যামবাবুর হুকুম পাইনি। যাবার সময় আমায় বলে গেলেন যে আমরা বৈষ্ণব, আমাদের বাড়িতে জীব হত্যা করা নিষেধ। চোখের নিমেষে স্বামী গর্বে সৌদামিনীর বুকখানা ফুলে উঠল। তিনি কোনো কর্তব্য ভোলেন না, সেদিকে তার এক বিন্দু দুর্বলতা নেই। সৌদামিনী মনে মনে ভাবল, এই লোকটা দেখে যাক তার স্বামী কত বড়। সৌদামিনী বলল, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? নরেন গড়াদের ফাঁক দিয়ে খপ করে সৌদামিনীর হাতটা চেপে ধরে বলল, শুধু টাইফয়েড জ্বরে মরতে মরতে যখন বেঁচে উঠে শুনলুম যে তুমি আমার আর নেই, তখন বারবার করে বললুম, ভগবান তুমি আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে এমনই পাপ করেছি যে যার শাস্তি দেওয়ার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে। সৌদামিনী বলল, তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে বলতে লাগল, না মানে হ্যাঁ মানে না 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 মানি নে, কিন্তু সেই সময়ে কি জানো? থাক, ওসব বাদ দাও, তারপরের ঘটনাটা বলো। নরেন বলে উঠল, উফ, সেদিন আমার কি দিন, যেদিন শুনলাম তুমি আমারই আছো, শুধু শুধু নামে অন্যের। নইলে আমারই চিরকাল শুধু শুধু আমারই। আজও একদিনের জন্য তুমি আর কারো শয্যায় ছি 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 ছি, চুপ করো, তুমি চুপ করো। কিন্তু তোমাকে এ খবর কে দিলে? কার কাছে শুনলে তুমি? তোমাদের যে দাসী ৩-৪ দিন হলো বাড়ি যাওয়ার নাম করে চলে গেছে, যে মুখ তো কি তোমার লোক ছিল? বলে সৌদামিনী জোর করে তার হাত ছাড়াতে গেল, কিন্তু এবারেও নরেন তেমনই সজোরে ধরে রাখল। তার চোখ দিয়ে 2 ফোঁটা জলও গড়িয়ে পড়ল। বলল, শুধু এমনি করে কি আমাদের জীবনটা শেষ হয়ে যাবে? অমন অসুখে না পড়লে আজকে আমাদের কেউ আলাদা করতে পারতো না। শুধু যে অপরাধ আমার নিজের নয়, তার জন্য কেন এত বড় শাস্তি ভোগ করবো আমি? লোকে ভগবান ভগবান করে, কিন্তু তিনি সত্যিই থাকলে এই বিনা দোষে এত বড় শাস্তি আমাকে দিতে পারতেন না, কখনো না। তুমি বা কিসের জন্য একজন অচেনা গণ্ডমুখ্য লোককে? থাক থাক, ও সব কথা থাক। নরেন চমকে উঠে বলল, আচ্ছা থাক, কিন্তু আমি যদি জানতুম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো
একদিন মনকে সান্ত্বনা দিতেই পারতুম, কিন্তু কোনো সম্বলই যে আমার হাতে নেই। শুধু আমি বাঁচব কি করে বলো? আবার তার চোখে জল এসে পড়ল। এবার সে সৌদামিনীর হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছে বলল, এমন কোনো সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারত? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারে কার আছে? হ্যাঁ, কোন দেশের মেয়েরা ইচ্ছা করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে না পারে? এসব কথা সৌদামিনী সবই জানত। সৌদামিনীর মামার ঘরে নব্য যুগের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। তার বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। সৌদামিনী বলল, তুমি আমাকে কি করতে বলো? আমি তোমাকে আর কোনো কথাই বলবো না, শুধু এইটুকু জানিয়ে যাব যে মরণের গাছ থেকে ওঠা পর্যন্ত আমি এই আজকের দিনের প্রতীক্ষা করেই পথ চেয়েছিলাম। আর তারপর হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসছি তার কাছেই আবার ফিরে গেছি। কিন্তু তোমার কাছে এই আমার শেষ নিবেদন রইল শুধু, বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পর যেন ওই চোখের দুফোঁটা জল আমি পাই। আত্মা বলে যদি কিছু থেকে থাকে তাতেই তৃপ্তি হবে। সৌদামিনীর হাতটা তার হাতের মধ্যেই রইল, চুপ করে বসে রইল। এখন ভাবে, সেদিন যদি ঘুণাক্ষরেও জানত মানুষের মনের দাম এই, একেবারে উল্টো ধারায় বইয়ে দিতে এইটুকু মাত্র সময়, এইটুকু মাত্র মাল মশলার প্রয়োজন, তাহলে যেমন করে হোক সেদিন নরেনের হাত ছাড়িয়ে নিয়ে জানলা বন্ধ করে দিত। কিছুতেই তার একটা কথাও কানে ঢুকতে দিত না। কটা কথা, কপ ফোঁটা চোখের জলই বা তার খরচ হয়েছিল, কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে পাতা শুদ্ধ সরগাছ যেমন করে কাঁপতে থাকে, তেমন করেই সৌদামিনীর সমস্ত দেহটা কাঁপতে লাগল। মনে হতে লাগল নরেন যেন কোনো অদ্ভুত কৌশলে সৌদামিনীর 5 আঙুলের ভেতর দিয়ে 500 বিদ্যুতের ধারা তার সর্বাঙ্গে বইয়ে দিয়ে তার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত অবশ করে আনছে। সেদিন মাঝখানের সেই লোহার গরাদগুলো যদি না থাকত, আর নরেন যদি সৌদামিনীকে টেনে তুলে নিয়ে পালাতো, তাহলে হয়তো সৌদামিনী একবার চেঁচাতে পর্যন্ত পারত না। ওগো, কে আছো? আমায় রক্ষা করে। দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিল তা কেউ বলতে পারে না। নরেন হঠাৎ বলে উঠল, শুধু কেন? তুমি তো বেশ জানো আমাদের মিথ্যা শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শিকল মাত্র, যেমন করে হোক আটকে রেখে তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষদের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকি। হ্যাঁ, আত্মা আত্মা যে করে সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদাসী হওয়ার জন্য? বৌমা, বলি তোমাদের কথা কি শেষ হবে না বাচ্চা? মাথার ওপর বাজ ভেঙে পড়লেও বোধ করি মানুষে এমন করে চমকে ওঠে না। তারা দুজনে যেমন করে চমকে উঠল। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল। সৌদামিনী মুখ ফিরিয়ে দেখল বারান্দায় খোলা জানলার ঠিক সম্মুখে দাঁড়িয়ে তার শাশুড়ি। বললেন, বাচ্চা, এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্যভব্য নয়। অমন করে ঝোপের মেতো দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো বা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকেই বেশ হতো। সৌদামিনী কি একটা জবাব দিতে গেল, কিন্তু মুখের মধ্যে জিভটা আড়ষ্ট হয়ে রইল।
একটা কথাও ফুটল না। শাশুড়ি একটুখানি হেসে বললেন, বলতে পারি নে বাছা, শুধু ভেবেই মরি। বৌমাটি কেন আমার এত কষ্ট সয়ে মাটিতে শুয়ে থাকেন? তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান, চা তৈরিও হয়েছে। একবার মুখ বাড়িয়ে জিজ্ঞেস করো দেখি বৌমা, চায়ের পেয়ালাটা কি বৈঠকখানায় পাঠিয়ে দেব, না এই বাগানে দাঁড়িয়েই খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে সৌদামিনীর মুখ থেকে কথা বের হলো। বলল, তুমি কি রোজ এমনি করেই আমার ঘরে আড়ি পাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় পাই কোথা, সংসারের কাজ করেই তার সারতে পারি নে। এই দেখো না বাচ্চা, বাতে মরছি, তবুও চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তা এ ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে হয়তো খাবেন না। তা যাচ্ছি আমি। বলে তিনি ফিক করে একটু মুচকি হেসে চলে গেলেন। এমনই মেয়ে মানুষের বিদ্বেষ। প্রতিশোধ নেওয়ার বেলায় শাশুড়ি বধূর মান্য সম্বন্ধের কোনো উঁচু নিচুর ব্যবধানই রাখলেন না। সৌদামিনী সেইখানেই মেঝের ওপর চোখ বুজে শুয়ে পড়ল। সর্বাঙ্গ বয়ে ঝরঝর করে ঘাম ছড়ে সমস্ত মাটিটা ভিজে গেল। শুধু একটা সান্ত্বনা ছিল, আজ তার স্বামী আসবেন না। আজকের রাতটা অন্তত চুপ করে পড়ে থাকতে পারবে, তার কাছে কৈফিয়ত দিতে হবে না। সে কতবার ভাবল উঠে বসবে, কাজকর্ম করবে, যেন কিছুই হয়নি, কিন্তু কিছুতেই পারল না। সমস্ত শরীর যেন থর থর করতে লাগল। সন্ধে উত্তীর্ণ হয়ে গেল। এ ঘরে কেউ আলো দিতে এলো না। তখন রাত প্রায় 8টা বাজে। হঠাৎ সৌদামিনীর স্বামীর গলা বাইরে থেকে কানে আসতেই বুকের সমস্ত রক্ত চলাচল যেন একেবারে থেমে গেল। তিনি চাকরকে জিজ্ঞাসা করছিলেন, বঙ্কু, নরেনবাবু হঠাৎ চলে গেলেন কেন রে? চাকরের জবাব শোনা গেল না। তখন তিনি নিজেই বললেন, খুব সম্ভব স্বীকার করতে বারণ করেছিলুম বলে। তা উপায় কি? অন্দরে ঢুকতেই শাশুড়ি ঠাকুরন ডেকে বললেন, একবার আমার ঘরে এসো তো বাবা। তার যে এক মুহূর্ত দেরি সইবে না সেটা সৌদামিনী জানত। সৌদামিনীর স্বামী যখন তার ঘরে এলেন, সে কিসের একটা প্রচণ্ড নিষ্ঠুর আঘাত প্রতীক্ষা করেই যেন সর্বাঙ্গ কাঠের মতো শক্ত করে পড়ে রইল। কিন্তু তিনি একটা কথাও বললেন না। কাপড় চোপড় ছেড়ে সন্ধ্যা আহ্নিক করতে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। শাশুড়ি তাকে যেন এইমাত্র একটা কথাও বলেননি। তারপরে যথা সময়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরে শুতে এলেন। সারা রাত্রির মধ্যে সৌদামিনীর সঙ্গে একটা কথাও হলো না। সকালবেলা সমস্ত দ্বিধা সংকোচ প্রাণপণে ছেড়ে ফেলে দিয়ে সৌদামিনী রান্নাঘরে ঢুকতে যাচ্ছে। মেজো যা বললেন, হেসেলে তোমার আর এসে কাজ নেই দিদি, আজ আমিই আছি। সৌদামিনী বলল, তুমি থাকলে কি আমাকে থাকতে নেই মেজদি? কাজ কি, মা কি জন্যে বারণ করে গেলেন? বলে তিনি ঘাড় ফিরিয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলেন। সেটা সৌদামিনী স্পষ্ট টের পেল। মুখ দিয়ে তার একটা কথাও বার হলো না। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে এলো। দেখল বাড়ি শুদ্ধ সকলের মুখ ঘোর অন্ধকার। শুধু যার মুখ সবচেয়ে অন্ধকার হবার কথা, তার মুখে কোনো বিকার নেই। স্বামীর নিত্য প্রসন্ন মুখ আজও তেমনই প্রসন্ন। সৌদামিনী ভাবল, হায় রে,
শুধু একবার গিয়ে যদি সে বলতে পারে, প্রভু, এই পাপিষ্ঠার মুখ থেকে তার অপরাধের বিবরণ শুনে তাকে নিজের হাতে দণ্ড দাও, কিন্তু সমস্ত লোকের এই বিচারহীন শাস্তি আর সহ্য হয় না। কিন্তু সে তো কোনো মতেই বলতে পারল না। তবুও এই বাড়িতে, এই ঘরের মধ্যেই সৌদামিনীর দিন কাটতে লাগল। এ কেমন করে সৌদামিনীর দ্বারা সম্ভব হয়েছিল তা সে আজও বুঝতে পারে না। যে কাল মায়ের বুক থেকে পুত্র শোকের ভার পর্যন্ত হালকা করে দেয়, সে যে এই পাপিষ্ঠার মাথা থেকে তার অপরাধের বোঝা লঘু করে দেবে, সে আর বিচিত্র কি? যে দণ্ড একদিন মানুষ অকাতরে মাথায় তুলে নেয়, আর একদিন তাকেই সে মাথা থেকে ফেলতে পারলে বাঁচে। কালের ব্যবধানে অপরাধের খোঁচা যতই অস্পষ্ট, যত লঘু হয়ে আসতে থাকে, দণ্ডের ভার ততই গুরুতর, ততই অসহ্য হয়ে উঠতে থাকে। এই তো মানুষের মন, এই তো তার গঠন, তাকে অনিশ্চিত সংশয়ে মরিয়া করে তোলে। একদিন দুদিন করে যখন 7 দিন কেটে গেল, তখন কেবলই মনে হতে লাগল, সৌদামিনী কি এতই দোষ করেছে যে তার স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে দণ্ড দিয়ে যাবেন? কিন্তু তিনি যে সকলের সঙ্গে মিলে নিঃশব্দে তাকে পীড়ন করে যাচ্ছেন, এ বুদ্ধি যে কোথায় পেয়েছিল, এখন শুধু সে তাই ভাবে। সৌদামিনী সেদিন সকালে শুনল তার শাশুড়ি বলছেন, ফিরে এলি মা মুক্ত? 5 দিন বলে কতদিন দেরি করলি বলতো বাচ্চা? সে যে কেন ফিরে এসেছে তা সৌদামিনী মনে মনে বুঝতে পারল। স্নান করতে যাচ্ছে, দেখা হলো। মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুঁজে দিলে। হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা সৌদামিনীর হাতের তেলোয় টিপে ধরেছে। ইচ্ছে হলো তখনই কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিক, কিন্তু সে যে নরেনের চিঠি, না পড়েই যদি ছিঁড়ে ফেলতে পারত, তাহলে মেয়ে মানুষের মনের মধ্যে বিশ্বের সেই অফুরন্ত চিরন্তন কৌতূহল জমা রয়েছে কিসের জন্য? নির্জন পুকুরঘাটে জলে পা ছড়িয়ে দিয়ে চিঠি খুলে সে বসল। অনেকক্ষণ পর্যন্ত একটা কথাও সে পড়তে পারল না। চিঠি লাল কালিতে লেখা। মনে হতে লাগল তার রাঙা অক্ষরগুলো যেন একপাল কিন্নর বাচ্চার মতো গায়ে গায়ে জড়িয়ে কিলবিল করে নড়ে চড়ে বেড়াচ্ছে। তারপরে সৌদামিনী পড়ল। একবার, দুবার, 3 বার পড়ল। তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়ে স্নান করে সে ঘরে ফিরে এলো। কি ছিল তাতে? সংসারে যা সবচেয়ে বড় অপরাধ তাই লেখা ছিল। ধোপা এসে বলল, মা ঠাকুরন, বাবুর ময়লা কাপড় দাও। জামার পকেটগুলো সব দেখে দিতে গিয়ে একখানা পোস্ট কার্ড বেরিয়ে এলো। হাতে তুলে দেখে তার চিঠি। মা লিখেছেন। তারিখ দেখল 5 দিন আগের, কিন্তু সেই চিঠি আজও সে পায়নি। পড়ে দেখল সর্বনাশ। মা লিখেছেন শুধু রান্নাঘরটি ছাড়া আর সমস্ত পুড়ে ভস্মসাৎ হয়ে গেছে। এই ঘরটির মধ্যে কোনো মতে সবাই মাথা গুঁজে আছেন। 2 চোখ জ্বালা করতে লাগল, কিন্তু 1 ফোঁটা জল বের হলো না। কতক্ষণ যে এভাবে বসেছিল তা সে জানে না। ধোপার চিৎকারে আবার সজাগ হয়ে উঠল। তাড়াতাড়ি তাকে কাপড়গুলো ফেলে দিয়ে বিছানায় এসে সে শুয়ে পড়ল। এইবার চোখের জলে বালিশ ভিজে গেল। কিন্তু এই কি তার স্বামীর ঈশ্বর পরায়ণতা? তার মা গরিব। সে যদি 1 বিন্দু সাহায্য করতে অনুরোধ করে, এই ভয়ে চিঠিখানা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এত বড় ক্ষুদ্রতা তার নাস্তিক মামার দ্বারা কি কখনো সম্ভব হতে পারত? আজ তার স্বামী ঘরে আসতে সে কথা বলল, আমাদের বাড়ি পুড়ে গেছে। তার স্বামী সৌদামিনীর মুখের দিকে তাকিয়ে বললেন, কোথায় শুনলে? গায়ের ওপর
পোস্টকার্ড ছুঁড়ে ফেলে দিয়ে জবাব দিল, ধোপাকে কাপড় দেবার সময় তোমার পকেট থেকেই পেলুম। দেখো, আমাকে নাস্তিক বলে তুমি ঘৃণা করো, এ আমি জানি, কিন্তু যারা লুকিয়ে পরের চিঠি পড়ে, আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের আমরাও ঘৃণা করি। তোমার বাড়িশুদ্ধ লোকেরই কি এই ব্যবসা? যে লোক নিজের অপরাধে মগ্ন হয়ে আছে তার মুখের এই কথা, কিন্তু সৌদামিনী নিঃসংশয়ে বলতে পারে এত বড় স্পর্ধিত আঘাত তার স্বামী ছাড়া আর কেউ সহ্য করতে পারত না। মহাপ্রভুর শাসন অক্ষয় কবচের মতো এমনভাবে তার মনটিকে অহর্নিশ ঘিরে রক্ষা করত যে সৌদামিনীর এমন তীক্ষ্ণ শূলও খান খান হয়ে পড়ে গেল। তার স্বামী একটুখানি ম্লান হেসে বললেন, কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সদু, আমাকে মাফ করো। এই প্রথম তিনি সৌদামিনীকে নাম ধরে ডাকলেন। সৌদামিনী বলল, মিথ্যে কথা। তাহলে আমার চিঠি আমাকে দিতে, আর কেন এ খবর লুকিয়েছ তাও আমি জানি। তার স্বামী বললেন, শুধু দুঃখ পেতে তা তো না, তাই ভেবেছিলুম কিছুদিন পরে তোমাকে জানাবো। কেমন করে তুমি হাত গোনো সে আমার জানতে বাকি নেই। তুমি কি বাড়িশুদ্ধ সবাইকে আমার পিছনে গোয়েন্দাগিরি করতে লাগিয়েছ? ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না, তা জানো? ওরে হতভাগী, বল বল, যা মুখে আসে বলে নে। শাস্তি তোর গেছে কোথায়? সবই যে তোলা রইল। স্বামী স্তব্ধ হয়ে বসে রইলেন, একটা কথারও জবাব দিলেন না। এখন সে ভাবে এত ক্ষমা করতেও মানুষে পারে, কিন্তু সৌদামিনীর ভেতরে যত গ্লানি, যত অপমান এতদিন ধীরে ধীরে জমা হয়ে উঠেছিল, একবার মুক্তি পেয়ে তারা কোনো মতেই আর ফিরতে চাইল না। একটু থেমে সৌদামিনী আবার বলল, আমি হেসেলে ঢুকতে। তার স্বামী একটুখানি যেন চমকে উঠে মাঝখানি বলে উঠলেন, উফ, তাই বটে। তাই আমার খাবার ব্যবস্থাটা আবার। সে নালিশ আমার নয়। আর বাঙালির ঘরে জন্মেছি বলেই যে তোমরা খুঁচে খুঁচে আমাকে তিল তিল করে মারবে, সে অধিকার আমি তোমাদের কিছুতেই দেব না। তা নিশ্চয়ই জানো, আমার মামার বাড়িতে এখনো রান্নাঘরটা বাকি আছে। আমি তার মধ্যেই আবার ফিরে যাব। কালই আমি চলে যাব। তার স্বামী অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললেন, যাওয়াই উচিত বটে, কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও। শুনে সৌদামিনী অবাক হয়ে গেল। এতহীন, এত ছোট স্বামীর স্ত্রী সৌদামিনী। পোড়া মুখে হঠাৎ হাসি এলো। সে বলল, সেগুলো কেড়ে নিতে চাও তো? বেশ, আমি রেখেই যাব। প্রদীপের ক্ষীণ আলোকে স্পষ্ট দেখতে পেল তার স্বামীর মুখখানি যেন সাদা হয়ে গেল। বললেন, না না, তোমার কিছু গয়না আমি ভিক্ষে চাইছি। আমার টাকার বড় অনটন, তাই বাধা দেব। কিন্তু সৌদামিনী এমন পোড়া কপালি যে ওই মুখ দেখেও কথাটা বিশ্বাস করতে পারল না। বলল, বাঁধা দাও, বেচে ফেলো, যা ইচ্ছে করো, তোমাদের গয়নার ওপর আমার একটুও লোভ নেই। বলে তখনই বাক্স খুলে সৌদামিনী তার সমস্ত গয়না বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিল। যে দুগাছি বালামা দিয়েছিলেন সে দুটি ছাড়া গা থেকে পর্যন্ত গয়না খুলে ফেলে দিল। তাতেও তৃপ্তি হল না। বেনারসি কাপড়, জামা প্রভৃতি যা কিছু এরা দিয়েছিলেন সমস্ত বার করে টান মেরে ফেলে দিল। স্বামী পাথরের মতো স্থির নির্বাক হয়ে বসে রইলেন। সৌদামিনীর ঘৃণায়, বিতৃষ্ণায় সমস্ত মনটা এমনই বিষিয়ে উঠল যে এক ঘরের মধ্যে থাকাও অসহ্য হয়ে পড়ল।
বেরিয়ে এসে অন্ধকার বারান্দায় এক ধারে আঁচল পেতে শুয়ে পড়ল। মনে হলো দড়ির আড়াল থেকে কে যেন বেরিয়ে এলো। সৌদামিনীর কান্নায় বুক ফেটে যেতে লাগল। তবুও সে প্রাণপণে মুখে কাপড় গুঁজে দিয়ে মান বাঁচাল। কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে জানে না। উঠে দেখে ভোর হয়। ঘরে গিয়ে দেখে বিছানা খালি। দু একখানা ছাড়া প্রায় সমস্ত গয়না নিয়ে তিনি কখন বেরিয়ে গেছেন। সারাদিন তিনি বাড়ি ফিরে এলেন না। রাত্রি 12টা বেজে গেল, তার দেখা নাই। তন্দ্রার মধ্যেও বোধ করি সে সজাগ ছিল। রাত্রি 2টোর পর বাগানের দিকের সেই জানলাটার গায়ে খটখট শব্দ শুনেই বুঝল এটা নরেন। কেমন করে যেন সে নিশ্চয়ই জানত আজ রাতে নরেন আসবে। তার স্বামী ঘরে নেই, এ খবর মুক্ত দেবেই, এবং এই সুযোগ সে কিছুতেই ছাড়বে না। কোথাও কাছাকাছি সে যে আছেই এ যেন সৌদামিনী ভাবী অমঙ্গলের মতো অনুভব করত। নরেন এত নিঃসংশয় ছিল যে সে অনায়াসে বলল, দেরি করো না, যেমন আছো বেরিয়ে এসো, মুক্ত খিড়কি খুলে দাঁড়িয়ে আছে। বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসল। মা বসুমতী গাড়ি শুদ্ধ এই হতভাগীকে সেদিন গ্রাস করলে না কেন? কলকাতায় বউবাজারের একটা ছোট্ট বাসায় গিয়ে সৌদামিনী যখন উঠল তখন বেলা 8:30। তাকে পৌঁছে দিয়েই নরেন তার নিজের বাসায় কিছুক্ষণের জন্য চলে গেল। দাসী উপরের ঘরে বিছানা পেতে রেখেছিল। টলতে টলতে গিয়ে সে শুয়ে পড়ল। আশ্চর্য বিষয়, সে যে কথা কখনো ভাবেনি সমস্ত ভাবনা ছেয়ে তখন সেই কথাই তার মনে পড়তে লাগল। সৌদামিনী 9 বছর বয়সে একবার জলে ডুবে যায়। অনেক যত্ন চেষ্টার পরে জ্ঞান হলে মায়ের হাত ধরে ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মা শিয়রে বসে এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক হাতে পাখায় বাতাস করেছিলেন। মায়ের মুখ আর তার সেই পাখা নিয়ে হাত নাড়াটা ছাড়া সংসারে আর যেন তার কিছুই রইল না। দাসী এসে বলল, বৌমা, কলের জল যে চলে যাবে, উঠে চান করে নাও বাছা। সৌদামিনী স্নান করে এলো। উড়ে বামুন ভাত দিয়ে গেল। মনে হয় কিছু খেয়েও ছিল, কিন্তু উঠতে না উঠতে সমস্ত বমি হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে নির্জীবের মতো বিছানায় এসে শুয়ে পড়বার মাত্রই বোধ করি ঘুমিয়ে পড়েছিল। সে স্বপ্ন দেখল স্বামীর সঙ্গে ঝগড়া করছে। তিনি তেমনি নীরবে বসে আছেন, আর সৌদামিনী গায়ের গয়না খুলে তার গায়ে ছুঁড়ে ফেলছে। কিন্তু গয়নাগুলো আর ফুরোয় না, আর তার ছুঁড়ে ফেলাও থামে না। যত ফেলছে ততই যেন কোথা থেকে গয়নায় সর্বাঙ্গ ভরে ওঠে। হঠাৎ হাতের ভারী অনন্তটা ছুঁড়ে ফেলতেই সেটা সজোরে গিয়ে তার স্বামীর কপালে লাগল। সঙ্গে সঙ্গে তিনি চোখ বুজে শুয়ে পড়লেন, আর সেই ফাটা কপাল থেকে রক্তের ধারা ফিনকি দিয়ে কড়িকাঠে গিয়ে ঠেকতে লাগল। এমন করে কতক্ষণ যে কেটেছিল আর কতক্ষণ যে কাটতে পারত তা সে বলতে পারবে না। তার যখন ঘুম ভাঙল তখন চোখের জলে বালিশ বিছানা ভিজে গেছে। চোখ খুলে দেখে তখন অনেক বেলা, আর নরেন পাশে বসে তাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙাচ্ছে। নরেন বলল, স্বপন দেখছিলে? ইস, এ হয়েছে কি? বলে কোঁচার খুঁট দিয়ে মুখ মুছিয়ে দিল। স্বপ্ন? এক মুহূর্তে মনটা যেন স্বস্তিতে ভরে গেল। চোখ রগড়ে সে উঠে বসে দেখল সম্মুখেই মস্ত একটা কাগজে মোড়া পার্সেল।
ও কি? তোমার জামা কাপড় সব কিনে আনলুম। তুমি কিনতে গেলে কেন? নরেন একটু হেসে বলল, আমি ছাড়া আর কে কিনবে? এত কান্না সে আর কখনো কাঁদেনি। নরেন বলল, আচ্ছা, পা ছেড়ে উঠে বস বোন। আমি দিব্যি করছি, আমরা এক মায়ের পেটের ভাই বোন। তোকে যতই ভালোবাসি না কেন, তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষা করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা। আমার অদৃষ্টে যা হবার তা হোক। কাল সমস্ত রাত্রি তাকে চোখে দেখিনি, আজ আবার সমস্ত রাত্রি দেখতে না পেলে যে আমি মরে যাব ভাই। দাসী ঘরে প্রদীপ দিয়ে গেল। নরেন উঠে গিয়ে একটা মোড়ার ওপরে বসে বলল, মুক্তোর কাছে আমি সমস্ত শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনোদিন একসঙ্গে তো। সৌদামিনী তাড়াতাড়ি বলল, তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি জিজ্ঞেস করো না। নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বলল, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? সৌদামিনীর বুকের ভেতরটা কে যেন দু হাতে পাকিয়ে মুচড়ে দিল, কিন্তু তখনই নিজেকে সামলে নিয়ে বলল, সে ঘরে নেবে না তা জানি, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড়ই অপরাধ হোক, সত্যি সত্যি মাপ চাইলে তার না বলবার জন্যেই। এই যে আমি তাঁরই মুখে শুনেছি ভাই। আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন দাদা। ভগবান তোমাকে রাজরাজেশ্বর করবেন, আমি কাই মনে বলছি। সে মনে করেছিল আর চোখের জল ফেলবে না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারল না, আবার ঝরঝর করে পড়তে লাগল। নরেন মিনিট খানেক চুপ করে থেকে বলল, শুধু তুমি কি সত্যিই ভগবান মানো? আজ চরম দুঃখে সৌদামিনীর মুখ দিয়ে পরম সত্য বার হয়ে গেল। মানি, তিনি আছেন বলেই তো এত করেও ফিরে যেতে চাইছি, নইলে এখানেই গলায় দড়ি দিয়ে মরতুম নরেন দাদা। ফিরে যাবার কথা মুখেও আনতুম না। নরেন বলল, কিন্তু আমি তো মানি নে। সৌদামিনী তাড়াতাড়ি বলে উঠল, আমি বলছি, আমার মতো তুমিও একদিন নিশ্চয়ই মানবে। সে তখন বোঝা যাবে। বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কি যেন ভাবছে, এটা বুঝতে পেরে সৌদামিনী ব্যাকুল হয়ে উঠল। তার 1 মিনিট দেরি সহ্য হল না, বলল, আমাকে কখন রেখে আসবে নরেন দাদা? নরেন মুখ তুলে ধীরে ধীরে বলল, সে কখনো তোমাকে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই? নিক না নিক সে তার ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন, এ কথা আমি বাজি রেখে বলতে পারি। ক্ষমা? ক্ষমা না নিলে ক্ষমা করা আর না করা দুটোই সমান শুধু। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গন্ডগোল পড়ে যাবে। একবার ভেবে দেখো দেখি। ভয়ে কাঁদো কাঁদো হয়ে সৌদামিনী বলল, সে ভাবনা এতটুকু করো না নরেন দাদা, তখন তিনি আমার উপায় করে দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আর তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না। তখন এ কথার কি জবাব দেবে তা সৌদামিনী ভেবে পেল না। বলল, তাতেই বা তোমার ভয় কি? নরেন ম্লান মুখে
জোর করে একটু হেসে বলল, ভয় এমন কিছুই নয়, শুধু 5-7 বছরের জন্য জেল খাটতে হবে। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতুম না। মনের এতটুকু স্থিরতা নেই, এ কি ছেলে খেলা? সৌদামিনী কেঁদে ফেলে বলল, তবে আমার কি উপায় হবে ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে আমি কিছুতেই বাঁচতে পারবো না। নরেন দাঁড়িয়ে উঠে বলল, শুধু নিজের কথাই ভাবছো, শুধু আমার বিপদটা তো ভাবছো না। এখন সব দিক না বুঝে আমি কোনো কাজ করতে পারবো না। শুধু ও কি বাসায় যাচ্ছ নাকি? রাগে দুঃখে হতাশ্বাসে সৌদামিনী মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুঁটে কাঁদতে লাগল। তুমি সঙ্গে না যাও, এইখান থেকে আমার যাওয়ার উপায়টা করে দাও। আমি একলা ফিরে যাব। ওগো, আমি তার মাথার দিব্যি করে বলছি, আমি কারুর নাম করব না, কাউকে বিপদেও জড়াবো না। সমস্ত শাস্তি আমি একা মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ি নরেন্দা, আমাকে আটকে রেখে আমার সর্বনাশ করো না। মুখ তুলে দেখে নরেন ঘরে নেই। পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখে তালা বন্ধ। উড়ে বামুন বলল, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আর একবার মাটির উপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে সৌদামিনী বলল, ভগবান, কখনো তোমাকে ডাকিনি, আজ ডাকছি। তোমার এই একান্ত নিরুপায় মহাপাপিষ্টা সন্তানের গতি করে দাও ভগবান। তার সেই ডাক কত প্রচণ্ড, তার শক্তি যে কত দুর্নিবার, আজ সেটা শুধু সৌদামিনী জানে। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটল সেই ইতিহাস বলবার তার সামর্থ্যও নেই, ধৈর্যও নেই। সে যাক, বিকেলবেলায় তার উপরের ঘরের জানলায় বসে নিচে গলির পানে তাকিয়েছিল। আপিসের ছুটি হয়ে গেছে। সারাদিনের খাটনির পর বাবুরা বাড়িমুখো হন হন করে চলেছে। অধিকাংশই সামান্য গৃহস্থ। তাদের বাড়ির ছবি তার চোখের ওপর স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে বেশি কারা ব্যস্ত, জলখাবার সাজাতে, চা তৈরি করতে সবচেয়ে বেশি কারা ছুটোছুটি করে বেড়াচ্ছে, সেটা মনে হতেই বুকের ভেতরটা ধক করে উঠল। সৌদামিনীর মনে পড়ল তার স্বামীও সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এলেন। কোথায় কাপড়, কোথায় গামছা, কোথায় জল। ডাকাডাকির পর কেউ হয়তো সাড়াও দিল না। তারপরে হয়তো মেজ দেওরের খাবারের সঙ্গে তাঁরও একটুখানি জল খাবারের জোগাড় মেজবউ করে রেখেছে, না হয় ভুলেই গেছে। সৌদামিনী তো আর নেই, ভুলতে ভয়ই বাকি। হয়তোবা শুধু 1 গ্লাস জল চেয়ে খেয়ে ময়লা বিছানাটা কোঁচা দিয়ে একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বেন। তারপরে রাত দুপুরে 2 শুকনো ঝরঝরে ভাত, একটু ভাতে পোড়া। ওবেলার একটুখানি ডাল হয়তোবা আছে, হয়তোবা উঠে গেছে। সকলের দিয়ে থুয়ে দুধ একটু বাঁচে তো সে পরম ভাগ্য। নিরীহ ভালো মানুষ, কাউকে কড়া কথা বলতে পারেন না, কারও ওপর রাগ দেখাতে জানেন না। ওরে মহাপাতকী, এত বড় নিষ্ঠুর মহাপাপ তোর চেয়ে বেশি সংসারে কেউ কি কোনোদিন করেছে? সৌদামিনীর ইচ্ছে হলো এই লোহার গড়াদেতে মাথাটা ছেঁচে ফেলে সমস্ত ভাবনা চিন্তার এইখানেই শেষ করে দিক। অনেকক্ষণ পর্যন্ত কোনো দিকেই তার চোখ ছিল না। হঠাৎ কড়া নাড়ার শব্দে চমকে উঠে দেখে সদর দরজায় দাঁড়িয়ে নরেন আর মুক্ত।
তাড়াতাড়ি চোখ মুছে ফেলে নিচের বিছানায় উঠে এসে বসল। সেদিন থেকে নরেন আর আসেনি। তার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিঃসংশয়ে বুঝতে পেরেছিল বলে ভয়ে এদিক মারাত না। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে সৌদামিনী স্বামীর বিরুদ্ধে তার কোনো উপকারই লাগবে না। তাই তার ভয়ও যেমন হয়েছিল, রাগও তেমনই হয়েছিল। ঘরে ঢুকে সৌদামিনীর দিকে তাকিয়েই দুজনে একসঙ্গে চমকে উঠল। নরেন বলল, তোমার এত অসুখ করেছিল তো আমাকে খবর দাওনি কেন? তোমার বামুনটা তো আমার বাসা চেনে। ঝি দালানে ঝাঁট দিচ্ছিল। সে খপ করে বলে বসল, অসুখ করবে কেন? শুধু জল খেয়ে থাকলে মানুষ রোগা হবে না বাবু? দুটি বেলা দেখছি ভাতের থালা যেমন বাড়া হয় তেমনি পড়ে থাকে, অর্ধেক দিন তো হাতও দেন না। শুনে দুজনেই স্তব্ধ হয়ে সৌদামিনীর দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যের পর নরেন বাসায় চলে গেলে মুক্তকে নিচে টেনে নিয়ে সৌদামিনী বলল, কেমন আছেন তিনি? মুক্ত কেঁদে ফেলল, বলল, অদৃষ্ট ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর করতে পেলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মুক্ত চোখ মুছে বলল, মনে হলে বুকের ভিতরটাই যে কি করতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আর সবাই জানে তুমি বাড়ি পড়ার খবর পেয়ে রাত্রিরেই রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছো। তোমার শাওরিও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করে তার সঙ্গে কথাবার্তায় বন্ধ করে দিচ্ছে। মাগি কি বজ্জাত, মা কি বজ্জাত, যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণেরও দুঃখ হয়। সাধে কি আর তুমি ঝগড়া করতে বলো বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল। বলতে গিয়ে সত্যি সত্যি যেন দম আটকে এলো। আজ মুক্তর কাছে শুনতে পেল সৌদামিনীর পোড়া বাড়ি আবার মেরামত হচ্ছে। তিনি টাকা দিয়েছেন। হয়তো সেই জন্যই তার গয়নাগুলো হঠাৎ বাঁধা দেবার তার প্রয়োজন হয়েছিল। সৌদামিনী বলল, বল মুক্ত, সব বল। যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটি একটি করে শোনা। এতটুকু দয়া তোরা আমাকে করিস নে। মুক্ত বলল, এ বাড়ির ঠিকানা তিনি জানেন। সৌদামিনী শিউরে উঠে বলল, কি করে? মাসখানেক আগে যখন এ বাড়ি তোমার জন্য ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর? একদিন নদীর ধারে নরেন বাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখেই দেখেছিলেন। তারপর? বামুনের পা ছুঁয়ে মিথ্যে বলতে পারলুম না বৌমা। চলে আসবার দিন এ বাসার ঠিকানাটা বলে ফেললুম। সৌদামিনী এলিয়ে মুক্তর কোলের ওপরেই চোখ বুজে শুয়ে পড়ল। অনেকক্ষণ পরে মুক্ত বলল, বৌমা। কেন মুক্ত? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন? প্রাণপণ বলে উঠে বসে মুক্তর মুখ চেপে ধরল। সৌদামিনী বলল, না না মুক্ত, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্ত জোর করে তার মুখ ছাড়িয়ে নিয়ে বলল, আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এ কথার আর কোনো জবাব সে দিল না। চোখ বুজে শুয়ে পড়ল। সৌদামিনী মনে মনে বলল, ওরে মুক্ত,
পৃথিবী এখনো পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্ত নিচে থেকে ভাত খেয়ে ফিরে এলো। তখন রাত 10টা। ঘরে ঢুকেই বলল, মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু আসছেন। বলেই বেরিয়ে গেল। আবার এত রাতে? তাড়াতাড়ি কাপড় সেরে উঠে বসতেই দেখল দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন নয়, সৌদামিনীর স্বামী। তিনি বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো। বাড়ি চলো। সৌদামিনী মনে মনে বলল, ভগবান, এত যখন দিলে তবে আরেকটুও দাও। ওই দুটি পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে জাগিয়ে রেখো। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি। আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।